যাই হোক, সবাই কেমন আছেন এটা তো আর আসলে জিজ্ঞাসা করার কিছু নাই। তারপরেও যারা জয়েন করছেন তাদেরকে ধন্যবাদ, যারা জয়েন করেন নাই তাদেরকেও ধন্যবাদ। তো আমরা আজকের আলোচনার বিষয় সম্ভবত মানি লন্ডারিং। আজকে একটু মেজাজটা গরম আছে, তো আমি কথা বললে মোট পাচ্ছি না, বুঝছেন। যাই হোক, আমরা মানি লন্ডারিং নিয়ে কিন্তু অনেক পড়াশোনা আগের থেকেই করছি। যখন আমাদের ভাইবা ছিল তখনও পড়াশোনা করছি, বা মানি লন্ডারিং নিয়ে প্রায় আমাদের মধ্যে বিভিন্ন ভাবে কথাবার্তা হয়। তো আমরা জানি যে মানি লন্ডারিংটা কি। মানি লন্ডারিং is an illegal activity that makes large amount of money generated by criminal activity such as drug trafficking, terrorist funding। এই ধরনের যে সমস্ত ইলিগেল অ্যাক্টিভিটিস এর সঙ্গে মানিটাকে বা অবৈধভাবে উপার্জিত মানিটাকে আমরা লিগ্যালাইজ করার চেষ্টা করি। এই এই টোটাল প্রক্রিয়াটাকে বলে মানি লন্ডারিং। এই মানি লন্ডারিং এর তিনটা সাইকেল আছে বা তিনটা স্টেজ আছে। আমরা সবাই জানি সেটা হচ্ছে প্লেসমেন্ট, লেয়ারিং, ইন্টিগ্রেশন। পলাশ অবশ্য এই মানি লন্ডারিং এর তিনটা স্টেজের অন্য নাম দিছিল। পলাশ কি আছো? ভাই আছি। এই তিনটা নাম বলো তো একটু, সবাই শুনো। প্রিপারেশন, প্রেজেন্টেশন, এক্সিকিউশন। অর্থাৎ মানি লন্ডারিং এর তিনটা যে স্টেজ বা লেয়ার আছে সেটা হইলো প্রিপারেশন, প্রেজেন্টেশন, আর হচ্ছে এক্সিকিউশন। ঠিক আছে, যাই হোক। তো আমরা নতুন তিনটা নাম শিখলাম। যাই হোক, আমরা তিনটা যে নাম সেটা আমরা সবাই জানি, যে প্লেসমেন্ট, লেয়ারিং এবং ইন্টিগ্রেশন। আপনারা যদি এই তিনটা জিনিস অর্থাৎ মানি লন্ডারিং এর এই স্টেজ গুলো যদি আমরা বলতে পারি, বুঝতে পারি, তাহলে কিন্তু মানি লন্ডারিং আইনটা পড়া শেষ। এই মানি লন্ডারিং আইনটা নিয়েও কিন্তু মানি লন্ডারিং এর আইনটা কি, আইনের নামটা কি কেউ কেউ বলতে পারবেন? ফুল আইনের নামটা যে কোনো একজন, মশিউর, পলাশ, আমজাদ। অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্ট 2012। ওকে, পলাশ। এটা তো ভাই মনে হয় আপডেট, নতুন, আগেরটা তো জানি না। নামটা নামটা শুধু নাম, অন্য কিছু জানতে চাই নাই। নাম তো এখন তো একটার নাম তো মানি লন্ডারিং অ্যাক্ট 2012, এটাই। প্রিভেনশন অ্যাক্ট নাকি না অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্ট? এই তো এলোমেলো হয়ে গেলাম। আমজাদ না বলেন। না এগুলো না ভাই, এটার নাম আছে, আমার খেয়াল আসতেছে না, এফ দিয়া ফাইন্যান্সিয়াল কি একটা ডিপার্টমেন্ট আছে এটা নিয়ে। না না না, বাদ বাদ। এগুলো বাদ। তুমি বাদ। খুরম ভাই বলেন, খুরম ভাই কিছু বলবেন? দাঁড়ান দাঁড়ান, আমি আমি মনে করতেছি ভাই, দাঁড়ান। মানে মানে এফএটিএফ করুন ভাই, না বলেন তো? করুন ভাই। না না, মানি লন্ডারিং যে আইনটি আমরা জানি, যে মানি লন্ডারিং আইন 2012, এই আইনটার নাম আসলে কি? আমি যত বাই শিওর মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট 2012। এ, না না, হয় নাই, হয় নাই। অন্য কেউ, তানজিন আপা, খাদিজা আপা, কি আর ভাই? ইস্যুটা কি ভাই? এই যে মানি লন্ডারিং আইনের নামটা বলতে পারবেন, ফুল নামটা? ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। আহ, ওটা তো একটা অর্গানাইজেশন। এটা তো অর্গানাইজেশন, এটাই। ও, মানে মানি আইন। লন্ডারিং। আচ্ছা দেখেন, আমরা এখানে সবাই পড়াশোনা করতে বসছি, আমরা কিন্তু একজন আইনের নামটা সঠিকভাবে বলতে পারছি না। লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট। হ্যাঁ, বলেন তো। মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট। এই তানজিন আপা বলেন তো দেখি, আমি কিন্তু আজকে আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে। দেখেন, আইনটাই কিন্তু আমরা মানি লন্ডারিং, এন্টি মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট। অ্যান্টি মানি। ঠিক আছে, মানি লন্ডারিং প্রতিরোধ আইন। ঠিক আছে, যাই হোক। আচ্ছা যাই হোক, এখন আমরা যে তিনটা লেয়ারিং এ ছিলাম, সে তিনটা লেয়ারিং কি? প্লেসমেন্ট, লেয়ারিং আর হচ্ছে ইন্টিগ্রেশন। সরি, তিনটে স্টেজে ছিলাম, প্লেসমেন্ট, লেয়ারিং আর ইন্টিগ্রেশন। আমরা যেটা বলতেছিলাম, যে যদি আমরা কেউ এই তিনটে স্টেজ ভালোভাবে বুঝে থাকি, আপনি দেখবেন যদি কোশ্চেন আসে, এমসিকিউ আসুক, মাল্টিপল চয়েস, এমসিকিউ, শর্ট কোশ্চেন, কিংবা ওই যে বিশেষ করে কেস স্টাডি কোশ্চেন যদি আসে, এই তিনটা যে স্টেজ আছে, স্টেজ থেকে প্রশ্নটা আসবে। ধরেন দিল যে এবং ব্যক্তি এই জায়গা থেকে টাকা বের করে সে একটা রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করলো, তাহলে সেটা
মানি লন্ডারিং কোন স্টেজে, কিংবা সে একটা শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট করলো, সেটা কোন স্টেজে, কিংবা কোন একটা লাক্সারি একটা অ্যাসেটের নাম বলে দিল, সেটা পারচেস করলো, সেটা তাহলে কোন স্টেজ? বলেন তো একজন। এই যে আমি তিনটা জিনিস বললাম, ধরেন রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট করলাম আমি 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 ধরেন অপ্রদর্শিত টাকা ব্যাংকে ঢোকালাম, ব্যাংকের থেকে বের করে আমি এটা নিয়ে একটা রিয়েল এস্টেট একটা বিল্ডিং কিনলাম, ইন্টিগ্রেশন। 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 তারপর প্লেসমেন্ট। হ্যাঁ, না না, ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন। ঠিক আছে, ধরেন আমি এই যে দেখেন, এখানে কিন্তু আছে, আমার শীটটা ওপেন আছে, ওপেনও কিন্তু আছে। এই যে দেখেন, প্লেসমেন্টের মধ্যে স্মাগলিং ডিপোজিট টু স্মল অ্যামাউন্টস, অর্থাৎ ছোট ছোট অ্যামাউন্ট করে আমি যদি টাকা জমা দিই, তারপরে কারেন্সি স্মাগলিং করি, কারেন্সি এক্সচেঞ্জের মধ্যে যদি কোনো ইয়া করি, তারপরে ফলস ইনভয়েসিং করি, এগুলো হচ্ছে প্লেসমেন্ট। আর লেয়ারিং এর মধ্যে কি, লেয়ারিং হচ্ছে মাল্টিপল ট্রান্সফার, তারপরে কনভার্টিং ক্যাশ ইনটু মনিটারি ইনস্ট্রুমেন্ট। ধরেন কি কোনো আমাদের যে ছোট ছোট সঞ্চয়পত্র, তারপরে এই ধরনের যে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আছে, এগুলোকে আমি যদি ক্যাশে কনভার্ট করে ফেলি, অর্থাৎ আমি প্রথমে কি কিনলাম, একটা এফডিআর কিনলাম, একটা সঞ্চয়পত্র কিনলাম, এটা হলো আমি একটা প্লেসমেন্ট করলাম, অর্থাৎ টাকাটা আমি ইন করাইলাম। তারপর সেই টাকাটাকে যদি আমি আবার ক্যাশ করে ফেলি, সেটা হচ্ছে লেয়ারিং। এই ক্যাশ করে একটা টাকাটা দিয়ে যদি আমি এখন আবার একটা রিয়েল এস্টেট ফার্মে রিয়েল এস্টেট ইনভেস্ট করি, কিংবা কোনো শেয়ার মার্কেট ইনভেস্ট করি, কিংবা কোনো ধরনের বড় ধরনের অ্যাসেট ক্রয় করি বা ইনভেস্টমেন্ট করি, তখন সেটা হয়ে যাবে ইন্টিগ্রেশন। তাহলে আমাদের মূলত তিনটা স্টেজ: প্লেসমেন্ট, লেয়ারিং, ইন্টিগ্রেশন। এই প্লেসমেন্ট, লেয়ারিং, ইন্টিগ্রেশন দিয়ে আপনারা আরো যত পারেন, আরো যত এক্সাম্পল যদি থাকে, কেস স্টাডি থাকে, একটু দেখবেন, আমাদের সঙ্গে শেয়ার করবেন। আমার এই তিনটা স্টেজের উপরে যত যদি কেস স্টাডি আসবে। তারপরে একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা হচ্ছে সাসপিশিয়াস ট্রানজেকশন, অর্থাৎ মানি লন্ডারিং এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা থাকতে পারে। সাসপিশিয়াস ট্রানজেকশন বলতে কি কি বুঝো, তারপরে আপনার ধরেন রিপোর্টিং এজেন্সি বলতে কি কি বুঝতে পারো, বা রিপোর্টিং অর্গানাইজেশন গুলো কোনগুলো, প্রিডিকেট অফেন্স গুলো কোনগুলো, আমরা এগুলি আজকে একটু দেখবো। তো সাসপিশিয়াস ট্রানজেকশন কোনটা? সাসপিশিয়াস ট্রানজেকশন হুইচ ডিভিয়েটস ফ্রম ইউজুয়াল ট্রানজেকশন, অর্থাৎ স্বাভাবিক লেনদেন থেকে বিচ্যুত, যে ধরুন বা যেটা স্বাভাবিক লেনদেন থেকে বাহিরে বা স্বাভাবিক লেনদেনের থেকে বঞ্চিত, এই ধরনের কোনো ট্রানজেকশন, এই ধরনের লেনদেনে স্পষ্ট সন্দেহ করার একটা অবকাশ থাকে যে এটা কোন একটা অপরাধজনিত থেকে যা দ্য প্রপার্টি দ্য প্রসিড অফ অ্যান অফেন্স, অর্থাৎ এটা কোনো না কোনো অপরাধ জগৎ থেকে বা অপরাধ কার্যক্রম থেকে, অ্যাক্টিভিটিস থেকে এই আয়টা অর্জিত হয়েছে। তারপরে ইট ইজ ফাইন্যান্সিং টু এনি টেরোরিস্ট অ্যাক্টিভিটি, যদি এরকম মানে প্রমাণ থাকে যে এই অর্থটা কোনো ফাইন্যান্সিয়াল টেরোরিস্ট কাজে ইউজ হচ্ছে। তারপরে এটা টেরোরিস্ট গ্রুপ ভিত্তিক হইতে পারে, ইন্ডিভিজুয়াল টেরোরিস্ট কাজে হইতে পারে। এই ধরনের যে যে অ্যাক্টিভিটিস গুলো, সেগুলো যেটা এই অ্যাক্টিভিটিস এর জন্য যে ট্রানজেকশন গুলো হয়ে থাকে, সেই ট্রানজেকশন গুলোকে বলা হয় সাসপিশিয়াস ট্রানজেকশন। তাহলে আমরা সাসপিশিয়াস ট্রানজেকশনটা কি বুঝলাম? এই ধরনের সাসপিশিয়াস ট্রানজেকশন ইজ হুইচ ডিভিয়েটস ফ্রম ইউজুয়াল ট্রানজেকশন, মানে নর্মাল ট্রানজেকশন থেকে বিচ্যুত, স্বাভাবিক ট্রানজেকশন থেকে বিচ্যুত, অফ হুইচ দেয়ার ইজ এ গ্রাউন্ড টু সাসপেক্ট, অর্থাৎ এখানে স্পষ্ট তো সন্দেহ করার অবকাশ থাকে বা সন্দেহ করার সুযোগ থাকে যে দ্য প্রপার্টি ইজ দ্য প্রসিডস অফ এন অফেন্স, যে এই সম্পত্তি বা এই অর্থ কোনো অপরাধ থেকে অর্জিত। ইট ইজ ফাইন্যান্সিং টু এনি টেরোরিস্ট অ্যাক্টিভিটি, এবং এটা কোনো টেরোরিস্ট কাজে ব্যয় হয়ে থাকে, সেটা গ্রুপ টেরোরিস্ট হইতে পারে, সেটা কোনো ইন্ডিভিজুয়াল টেরোরিস্ট কাজে হইতে পারে। এবং বাংলাদেশ যদি সময় সময় আরো আমাদেরকে অনেক মানে এরকম সাসপিসিয়াস ট্রানজেকশন অবহিত করে থাকে। এগুলো হচ্ছে সাসপিসিয়াস ট্রানজেকশন। এই যে বলছিলাম যে রিপোর্টিং অর্গানাইজেশন, অর্থাৎ যে যে ধরনের রিপোর্টিং অর্গানাইজেশন বলতে কি বোঝায়, অর্থাৎ কাদেরকে এই সাসপিসিয়াস ট্রানজেকশন, তারপরে আপনার মানি লন্ডারিং এর যে আরো বিশ্বাসে কিছু কার্যক্রম থাকে, বাংলাদেশ ব্যাংকে রিপোর্টিং করতে হয়, বিএফআই তে রিপোর্টিং করতে হয়, কোন কোন অর্গানাইজেশন গুলোকে রিপোর্ট করতে হয়। তাহলে আমাদের যদি সংজ্ঞা আসে সাসপিসিয়াস ট্রানজেকশন, আমরা এটা লিখতে পারবো
এবং যদি আমাদের রিপোর্টিং অর্গানাইজেশন আছে, এখানে দেখেন অনেকগুলো অর্গানাইজেশন নাম লেখা আছে। আমরা আমাদের সময় এবং নাম্বারের দিকে গুরুত্ব রেখে আমরা যদি শর্ট কোশ্চেন আসে সেটা লেখার চেষ্টা করব। এখানে অনেকগুলি আছে: ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ইন্স্যুরার, মানি চেঞ্জার, এনি কোম্পানি অর ইনস্টিটিউশন হুইচ রেমিটস অর ট্রান্সফার মানি অর মানি ভ্যালু, অর্থাৎ মানি চেঞ্জার তো উপরে আছে, অর্থাৎ যেই ধরনের যে কোনো কোম্পানি যেটা মানি ট্রান্সফারের সঙ্গে জড়িত। তাইলে কি কি পাইলাম? ব্যাংক পাইলাম, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন পাইলাম অর্থাৎ নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ইন্স্যুরার মানে হচ্ছে ইন্স্যুরেন্স, মানি চেঞ্জার মানে মানি এক্সচেঞ্জার যে কোম্পানিগুলো থাকে, যে প্রতিষ্ঠানগুলো থাকে, এবং এই ধরনের যে যে সমস্ত প্রতিষ্ঠান মানি রিলেটেড কাজ করে অর্থাৎ মানি ট্রান্সফার করে, রেমিট করে, এই সমস্ত কাজে যে সমস্ত প্রতিষ্ঠান জড়িত সেই সমস্ত প্রতিষ্ঠান। এইগুলো বাদেও কিছু প্রতিষ্ঠান আছে যেমন স্টক ডিলার, স্টক ব্রোকার অর্থাৎ শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত, তারপরে মার্চেন্ট ব্যাংকার, পোর্টফোলিও ম্যানেজার, সিকিউরিটি কাস্টোডিয়ান, তারপরে অ্যাসেট ম্যানেজার, রিয়েল এস্টেট ডেভেলপার, ডিলার ইন প্রিশাস মেটাল অর স্টোন, অর্থাৎ যে যারা বাংলাদেশে বা যে কোনো জায়গায় হোক এই স্টোনের যারা ডিলার আছে বিভিন্ন, যেমন ডায়মন্ড জুয়েলারি, এই টাইপের যে অর্গানাইজেশন গুলো, ট্রাস্ট অ্যান্ড কোম্পানি সার্ভিস প্রোভাইডার, লয়ার, নোটারি, আদার লিগেল প্রফেশনাল, অ্যাকাউন্টেন্ট, এই এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো কে কি বলা হয়? রিপোর্টিং অর্গানাইজেশন। অর্থাৎ এদেরকে টাইম টু টাইম বাংলাদেশ ব্যাংকে বা বিএফআইউতে অথবা মানি লন্ডারিং সঙ্গে জড়িত বিভিন্ন অর্গানাইজেশন যেগুলো মনিটরিং এবং কন্ট্রোলের সঙ্গে জড়িত, তাদের কাছে আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের রিপোর্ট করতে হয়। তাহলে আমরা যে জিনিসটা পাইলাম, মানি লন্ডারিং এর স্টেজ, মানি লন্ডারিং এর সাসপিশিয়াস ট্রানজাকশন এবং রিপোর্টিং অর্গানাইজেশন। এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং এই প্রশ্নটা আসার সম্ভাবনা 90%, যে প্রিডিকেট অফেন্স বলতে কি বুঝো? প্রিডিকেট অফেন্স বলতে কি বুঝো? আমরা যদি সংজ্ঞায় যাই, আমরা জানি কিন্তু প্রিডিকেট মানে সন্দেহজনক অপরাধ, যেটা আর কি, যে প্রিডিকেট অফেন্স means the offense mentioned by committing which within or outside the country, অর্থাৎ এটা দেশেও হইতে পারে, দেশের বাইরেও হইতে পারে। The money or property derived from is laundered or attempt to be laundered, namely সাউন্ড একটু ইকো হইতেছে। হ্যাঁ, কি নজরুল? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কি বলতেছিলাম যে প্রিডিকেট অফেন্স কোনগুলোকে বোঝায়, বা প্রিডিকেট অফেন্স কোনগুলো, প্রিডিকেট অফেন্স কয়টি, প্রিডিকেট অফেন্স কিছু কয়েকটি প্রিডিকেট অফেন্সের নাম বলো। এই ধরনের কিছু কোশ্চেন যদি আসে, তাহলে আমরা দেখেন এখানে 28টা প্রিডিকেট অফেন্স আছে। আমাদের কিন্তু 28টা লেখার সুযোগ নাই, আমরা সর্বোচ্চ 8-10টা হয়তো লিখতে পারবো। ঠিক আছে, এই ক্ষেত্রে আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে এই যে লম্বা লম্বা লাইন যেগুলো আছে এগুলোকে আপনি শর্ট করে নিয়ে আসবেন। প্রথমত ছোট ছোট গুলো পড়বেন, যেন করাপশন অ্যান্ড ব্রাইবারি, কাউন্টারফিটিং কারেন্সি, এক্সটর্শন, ফ্রড, ফরজারি, ইলিগেল ট্রেড, ঠিক আছে, মার্ডার, তারপরে হচ্ছে কিডন্যাপিং, ব্ল্যাক মার্কেটিং, স্মাগলিং, হিউম্যান ট্রাফিকিং, ডোরি, এই ধরনের ছোট 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 জিনিসগুলো আগে পড়বেন। এই ধরনের ছোট ছোট 8-10টা মুখস্থ রাখবেন, আর বাকিগুলো যা শুধু আপনি দেখে যাবেন। এবং কিছু কিছু আছে, যেমন ধরেন 8 নাম্বারটা যদি আমি ধরি, 8 নাম্বারটা একটু দেখেন, বলা আছে ইলিগেল ট্রেড ইন নার্কোটিক ড্রাগস, ঠিক আছে, সাইকোট্রপিক সাবস্টেন্স অ্যান্ড সাবস্টেন্স কজিং ইনটক্সিকেশন। আমার কিন্তু এত বড় লাইনটা পড়ার দরকার নাই বা লেখার দরকার নাই, আমি শুধু যদি আসে বা আমি যদি এখানে লিখতেই হয়, অন্য কিছু যদি মনে না পড়ে থাকে, তাহলে আমি শুধু লিখবো কি ইলিগেল ট্রেড ইন নার্কোটিক ড্রাগস, এতটুকুই। তাইলে কিন্তু মানে একটা পয়েন্ট হয়ে গেল। অর্থাৎ আমার হয়েছে 8-10টা প্রিডিকেট অফেন্সের নাম লিখবো, দ্যাটস ইট। তাহলে আমরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পাইলাম যে প্রিডিকেট অফেন্স কোনগুলো। তবে অবশ্যই 27টা পয়েন্ট আমাকে একটু দেখতে হবে, কয়েকবার পড়তে হবে। কেন পড়তে হবে? ধরেন একটা মাল্টিপল চয়েস কোশ্চেন আসলো যে নিচের কোনটি প্রিডিকেট অফেন্স। এখন 27টা যদি আপনি না পড়ে থাকেন, 10টা পড়লেন বাকিগুলো পড়লেন না, তাহলে ওই 10টার বাহিরে আসলে সবই মনে হইব যে কোনটা, এখানে তো একটু মনে হচ্ছে না যে প্রিডিকেট অফেন্স। সো 28টাই আমাকে একটু পড়তে হবে,
2-3 বার করে বা 10টা মতো প্রিডিকেট অফেন্স একবারে মুখস্থ থাকতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে মানি লন্ডারিং অ্যাক্ট 2012 এর এই আর কি আপনার অবজেক্টিভ কি, উদ্দেশ্য কি। তাহলে আমরা খুব সহজভাবে বলতে পারি যে টু প্রিভেন্ট অ্যান্ড কন্ট্রোল মানি লন্ডারিং অ্যাক্টিভিটিস, টু এস্টাবলিশ মেজার ফর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন টু কমব্যাট ফাইন্যান্সিয়াল ক্রাইমস। অর্থাৎ মানি লন্ডারিংটা কি করে প্রিভেন্ট এবং কন্ট্রোল করে, মানি লন্ডারিং কার্যক্রম, টু কমব্যাট ফাইন্যান্সিয়াল ক্রাইমকে সেটা আপনার কমব্যাট করে, এবং লিগ্যাল কনসিকুয়েন্স ফর অফেন্ডার্স, অর্থাৎ যারা অপরাধ করে তাদেরকে আপনার আইনের মধ্যে নিয়ে আসা। তারপর টু এনশিওর কমপ্লায়েন্স উইথ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। ওই যে একটু আগে FATF কে যেন কে বলছিলেন, ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। তারা কয়েকটা স্ট্যান্ডার্ড আমাদেরকে দিয়ে, 40টা না 41টা স্ট্যান্ডার্ড আছে। সেই স্ট্যান্ডার্ড গুলো মেনে সারা বিশ্বে মানি লন্ডারিং একটা পরিচালিত হয়ে থাকে। তো টু এনশিওর কমপ্লায়েন্স উইথ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এই যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সাচ এস FATF গাইডলাইন, অর্থাৎ ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের যে গাইডলাইন আছে, কয়েকটি স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ড গুলোকে এনশিওর করা, কমপ্লায়েন্স করা। টু প্রোটেক্ট দ্য ফাইন্যান্সিয়াল সিস্টেম ফ্রম ইলিসিট ইউজ, অর্থাৎ ফাইন্যান্সিয়াল সিস্টেমটা যেন ইলিসিট ইউজ না হয়, এটাকে প্রোটেক্ট করা। তাহলে যদি আসে আমাদের অবজেক্টিভ অফ মানি লন্ডারিং অ্যাক্ট 2012, আমরা এই 3-4টা পয়েন্ট আশা করি লিখতে পারবো। ডেফিনেশনটা আমরা অলরেডি আলোচনা করেছি, তারপরে এখানে ডেফিনেশন একটু সহজভাবে দেওয়া আছে উপরের চাইতে। আমি ডেফিনেশন আরো কয়েকবার আছে মনে হয় নিচে, আরো সহজভাবে দেখবেন। মানি লন্ডারিং ইজ ডিফাইন্ড as the process of converting or transferring illegally, দেখেন এই সংজ্ঞাটা সুন্দর। অর্থাৎ মানি লন্ডারিং হচ্ছে একটা প্রসেস যেটা কি করে কনভার্টিং অর ট্রান্সফারিং, অর্থাৎ এই ইলিগেলি অবটেন মানি টু মেক ইট অ্যাপিয়ার লেজিটিমেট, অর্থাৎ ইলিগেলি অর্জিত, অন্যায়ভাবে মানে অর্জিত অপরাধ জগৎ থেকে অর্জিত যে অর্থগুলোকে আপনার লিগালাইজ করার জন্য যে অ্যাক্টিভিটিস গুলো করে, সেটাই হচ্ছে আপনার মানি লন্ডারিং। ইট ইনক্লুডস কনসিলিং দ্য সোর্স, মুভমেন্ট অর ওনারশিপ ফর ফান্ডস ডিরাইভড ফ্রম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। তারপর হচ্ছে কি অব্লিগেশন আন্ডার দ্য অ্যাক্ট, এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। এখানে আমরা মানে এই আমাদের কি বলে আইনের অব্লিগেশন গুলো কি কি, আমাদের কি কি করতে হয়। নো ইউর কাস্টমার, KYC এন্ড ডিউ ডিলিজেন্স, অর্থাৎ মানি লন্ডারিং এর একটি অন্যতম কাজ হচ্ছে KYC, অর্থাৎ নো ইউর কাস্টমারকে ডিউ ডিলিজেন্স করতে হবে অ্যাজ পার এই মানি লন্ডারিং অ্যাক্ট। ব্যাংকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মাস্ট ভেরিফাই কাস্টমার আইডেন্টিটি বিফোর ওপেনিং অ্যাকাউন্টস অর কন্ডাক্টিং ট্রানজেকশন। Enhanced due diligence is required for high risk customers including politically exposed person. এখানে একটা ছোট্ট কোশ্চেন আছে, সেটা হচ্ছে নো ইউর কাস্টমার কোন আইনে করতে হয়, মানি লন্ডারিং অ্যাক্ট। এনহেন্স ডিউ ডিলিজেন্স কোন আইনে করতে হয়, মানি লন্ডারিং অ্যাক্ট। এবং হাই রিস্ক কাস্টমারের জন্য কোন ইয়াটা করতে হয়, সেটা হচ্ছে এনহেন্স ডিউ ডিলিজেন্স, EDD। এবং আরেকটা বিষয় আছে, এই পলিটিক্যালি এক্সপোজ পার্সনের জন্য কোন ইয়াটা করতে, সেটা হচ্ছে EDD, এনহেন্স ডিউ ডিলিজেন্স। সো এখানে 3-4টা কোশ্চেন কিন্তু আমাদের এখানে উপস্থাপিত দেখলাম। তারপর হচ্ছে রেকর্ড কিপিং। আচ্ছা, রেকর্ড কিপিংটা নর্মাল জিনিস। সাসপিশিয়াস ট্রানজাকশন রিপোর্টিং, এটা গুরুত্বপূর্ণ। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মাস্ট রিপোর্ট সাসপিশিয়াস ট্রানজাকশন দ্যাট মে ইন্ডিকেট মানি লন্ডারিং, অর্থাৎ আমাদের ব্যাংকগুলোকে প্রত্যেকটা ব্রাঞ্চকে আমরা জানি যে STR করতে হয়, তার মানে সাসপিশিয়াস ট্রানজাকশন রিপোর্ট করতে হয় বাংলাদেশ ব্যাংকে, এবং সেটা টিপি নিয়মিত। টিপি মনে হয় ট্রানজাকশন প্রোফাইল দিয়া করে, টিপি দিয়া, হ্যাঁ হ্যাঁ, টিপি টিপি দিয়া সাসপিসিয়াস ট্রানজাকশন মেজার করে টিপি। হ্যাঁ, এটা হচ্ছে আপনি নো ইউর কাস্টমার যখন ফর্ম ফিল আপ করবেন, তারপরে সাথে দেখবেন একটা TP ফর্ম থাকে, ঠিক আছে, ট্রানজিশন প্রোফাইল। প্রোফাইল। হ্যাঁ, ট্রানজিশন যে প্রোফাইলটা থাকে ওখানে আপনি ইনিশিয়ালি একটা আপনার প্যারামিটার দিয়ে আসবেন, সেই প্যারামিটার বাহিরেই ওইগুলো যখন ক্রস করে তখনই ওখানে সাসপিশিয়াস ট্রানজিশন হিসেবে ইন্ডিকেট হয়ে থাকে।
অথরিটিস আমরা রিপোর্ট করি কাদেরকে? ফাইন্যান্সিয়াল বিএফআইইউ আর কি, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কে আমরা এই নিয়মিত এসটিআর রিপোর্ট করতে হয়। তারপরে আমাদের হচ্ছে ইন্টারন্যাশনাল কোঅপারেশনের মধ্যে কারা আছে? যে দ্য অ্যাক্ট ফেসিলিটেট ক্রস বর্ডার ইনভেস্টিগেশন, ইনফরমেটিং শেয়ারিং উইথ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, কমপ্লায়েন্স উইথ ইউনাইটেড নেশন কনভেনশন অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, দুইটা অর্গানাইজেশন কিন্তু, অর্থাৎ ইউনাইটেড নেশন কনভেনশনস অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স রিকমেন্ডেশন, অর্থাৎ আমাদের এই দুইটা অর্গানাইজেশনের সাথে সবসময় কি থাকতে হয়? কমপ্লায়েন্স থাকতে হয় বিভিন্ন রিপোর্টের মাধ্যমে, বিভিন্ন তাদের কোন এই স্ট্যান্ডার্ড গুলো আমাদের সার্কুলারের মধ্যে ইমপ্লিমেন্ট করে আমাদের ইনস্টিটিউট গুলোতে এগুলো প্র্যাকটিক্যালি বাস্তবায়িত করে তাদের স্ট্যান্ডার্ড গুলোকে আমাদের এখানে কমপ্লাই করে তাদের সঙ্গে আমাদের কমপ্লায়েন্স থাকতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে পানিশমেন্ট, অর্থাৎ এই যে বাংলাদেশ ব্যাংকের বা বিএফআইউর যে মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট, বা আমাদের একটা লাস্ট যে মানি লন্ডারিং এর উপরে বিএফআইউর যে একটা সার্কুলার আছে, সার্কুলার নাম্বারটা কি বলতে পারবেন? যে কোনো একজন? 26 নাকি? 26। এটা কোন সালে প্রকাশ হয়েছিল সার্কুলারটা? সালটা মনে নেই। 20। 20 ঠিক আছে, 2020 সালে। তাহলে 26 হচ্ছে আমাদের লেটেস্ট সার্কুলার। কিন্তু এই সার্কুলার অনুযায়ী আমরা এখন মানি লন্ডারিং এর যত অ্যাক্টিভিটিস করে থাকি, রিপোর্ট করে থাকি, সবকিছু হচ্ছে এই ইয়ার আলোকে আর কি। ঠিক আছে, ওকে। তারপর আমরা দেখি দ্য অ্যাকশন ইম্পোজ স্ট্রিক্ট লিগেল কনসিকুয়েন্স ফর ইন্ডিভিজুয়ালস এন্ড ইনস্টিটিউশনাল ইনভলভ ইন মানি লন্ডারিং, অর্থাৎ আপনার ইন্ডিভিজুয়াল কিংবা ইনস্টিটিউশন যদি মানি লন্ডারিং ইনভলভ হয়ে থাকে তাদের বিরুদ্ধে আমরা স্ট্রংলি এই মানি লন্ডারিং অ্যাক্টের কিছু সাজা ব্যবস্থা আছে, শাস্তির ব্যবস্থা আছে, কিছু জরিমানার ব্যবস্থা আছে। ইমপ্রিজন ডিপেন্ডিং অন দ্য সেভারিটি অফ দ্য অফেন্স, অর্থাৎ আপনার অপরাধের উপর ডিপেন্ড করে 3 থেকে 10 বছর পর্যন্ত সাজা হইতে পারে। তারপর ফাইন্যান্সিয়াল পেনাল, আর্থিক জরিমানা কি হইতে পারে? আর্থিক জরিমানা হচ্ছে অনেক বড় বড় জরিমানা হইতে পারে, কিন্তু নর্মালি একটা জরিমানা হয়ে থাকে কি আপনার ওই অপরাধরা যত টাকা তার ডাবল, অপরাধরা যত তার ডাবল। তারপরে অ্যাসেট সিজার ফ্রিজিং, অথরিটি হ্যাভ দ্য পাওয়ার টু সিজ এন্ড ফ্রিজ অ্যাসেট, অর্থাৎ আপনি যেই অ্যাকাউন্টটা সাসপিসিয়াস মনে হবে সেটা যদি কোনো কারণে বাংলাদেশ ব্যাংক রিপোর্ট করেন, এটা সঙ্গে সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্দেশক্রমে এই অ্যাকাউন্টটা আমরা ফ্রিজ করে ফেলতে পারি, বা বাংলাদেশ ব্যাংক ইচ্ছা করলে এটা সিজ করে ফেলতে পারে। তারপর হচ্ছে রেগুলেটরি অথরিটি। রেগুলেটরি অথরিটি আমরা অলরেডি জানি যে বাংলাদেশে আছে কি বিএফআইইউ, সেন্ট্রাল ব্যাংক, তারপরে বিভিন্ন ল এনফোর্সমেন্ট এজেন্সি, অ্যান্টি করাপশন এজেন্সি। তা বাংলাদেশে 4টা জিনিস আছে, বিএফআইইউ, সেন্ট্রাল ব্যাংক, ল এনফোর্স এজেন্সি। ল এনফোর্স এজেন্সি বলতে কিন্তু একটা না, এটা এখানে র্যাব আছে, পুলিশ আছে, মানে আইন সংক্রান্ত যেই প্রশাসনিক গুলো জড়িত এখানে এদেরকে বলা হয়েছে। তারপর হচ্ছে অ্যান্টি করাপশন এজেন্সি, অর্থাৎ দুর্নীতি দমন কমিশন। তারপর কি অ্যামেন্ডমেন্ট এন্ড ডেভেলপমেন্ট, এটা হচ্ছে আমাদের মাঝখানে কোনো এনহ্যান্সমেন্ট কি কি আসছে। ইম্প্যাক্ট অফ দ্য অ্যাক্ট, এটা একটু জরুরি, অর্থাৎ এই আইনের ইম্প্যাক্টটা কি? ইনক্রিজড ট্রান্সপারেন্সি ইন ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন, রিডিউস ইলিগেল ফান্ড ট্রান্সফার অ্যান্ড ফাইন্যান্সিয়াল ক্রাইমস, স্ট্রেংথ ল এনফোর্সমেন্ট ক্যাপাবিলিটিস টু কমব্যাট মানি লন্ডারিং। অর্থাৎ এই ইয়াটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, অর্থাৎ এই আইনের ইম্প্যাক্টটা কি? ইমপ্রুভ গ্লোবাল কমপ্লায়েন্স উইথ অ্যান্টি মানি লন্ডারিং স্ট্যান্ডার্ড। এই 4টা পয়েন্ট আছে। অর্থাৎ যদি প্রশ্ন আসে যে মানি লন্ডারিং অ্যাক্টের সুবিধা কি, বেনিফিট কি, বা মানি লন্ডারিং অ্যাক্টের ফলে তোমার দেশে তোমার ব্যাংকে কি চেঞ্জেস আসছে, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এই জিনিসগুলো উল্লেখ করে দিব। অর্থাৎ ইনক্রিজ ট্রান্সপারেন্সি ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন ইন মাই ব্যাংক, রিডিউস ইলিগেল ফান্ড ট্রান্সফার অ্যান্ড ফাইন্যান্সিয়াল ক্রাইমস, তারপরে স্ট্রেংথ ল এনফোর্সমেন্ট ক্যাপাবিলিটি টু কমব্যাট মানি লন্ডারিং ইন আওয়ার ইনস্টিটিউট। অর্থাৎ এখানে যখনই আমার প্রতিষ্ঠানকে মেনশন করবে প্রত্যেকটার সাথে আমি আমার ব্যাংকের নামটা বা আমি বা আমরা আমার ব্যাংক এই শব্দটা উল্লেখ করে দিব। এখানে আমি আরো একটু কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের জন্য উল্লেখ করে দিছি, সেটা হচ্ছে কি ফিচার অফ দিস অ্যাক্ট, অর্থাৎ এই মানি লন্ডারিং অ্যাক্টের
কি ফিচার গুলো কি কি যদি কি তো ধরেন প্রশ্ন আসলো যে মানি লন্ডারিং অ্যাক্টের অ্যান্টি মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট 2012 এর 2012 এর আপনার কি ফিচার গুলো কি, তাহলে কিন্তু আমি এতগুলো কিন্তু লিখতে পারবো না। আমি কি করব, এই অর্থাৎ প্রত্যেকটা তুলে দিব, পয়েন্ট গুলো তুলে দিব। প্রথমে সংজ্ঞাটা একটু লিখবো, তারপরে আপনার এই প্রত্যেকটা পয়েন্ট আমি তুলে দিব। তুলে দেওয়া এই 8টা 10টা পয়েন্ট যখন আপনার এখানে থাকবে, তাহলে দেখবেন যে মোটামুটি একটা ভালো নাম্বার চলে আসবে। আর যদি এখানে ভিতরে যেগুলো আছে সেগুলো আমরা একটু দেখি, কোন জায়গায় কোনটা সেট করতে পারবো আমরা তখনই বুঝতে পারবো। যেমন ডেফিনেশনটা এখানে আরো একটু সুন্দরভাবে উপস্থাপন করছে একবারে কি পয়েন্ট গুলো দিয়া, এটা একটু আমরা দেখবো। তারপরে বলছে যে অথরিটিস ইনভলভ, অর্থাৎ এটার সঙ্গে কোন কোন অথরিটি ইনভলভ, এবং এই কি ফিচারটা পড়লে আপনারা দেখবেন এটার ভিতর থেকে অনেক কিছু আমরা জানতে পারবো। যেমন অথরিটি গুলো কি, একটু আগে যেটা আমরা বললাম যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, ওভারসিজ অ্যান্টি কারাপশন কমিশন, তারপরে আছে ল এনফোর্সমেন্ট এজেন্সি, পুলিশ, র্যাব, সিআইডি, কাস্টমস, ইটিসি। ঠিক আছে, এখানে কিন্তু 3টা পয়েন্ট খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে। তারপরে অফেন্সেস এন্ড পেনাল্টিস, অর্থাৎ তার শাস্তিগুলো কি, এই যে আপ টু 12 ইয়ার্স, ফাইন গুলো কি, অ্যামাউন্ট টুয়াইস, এই যে একটু আগে যেটা বললাম অ্যামাউন্ট টুয়াইস দ্য লন্ডার মানি, যে মানিটা লন্ডারিং হবে, মানি লন্ডারিং হবে তার ডাবল। অ্যাসেট সিজ, ইলিগেল অবটেন প্রপার্টিজ ক্যান বি কনফিসকেট, অর্থাৎ এটা সিজ করে বা ফ্রিজ করে ফেলার অধিকার রাখে। রুল অফ ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, অর্থাৎ এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা ব্যাংকগুলোর রোল কি, আমাদের কি করণীয়। নো ইউর কাস্টমার, যেটা এই যে ম্যান্ডেটরি ভেরিফিকেশন অফ কাস্টমার আইডেন্টিটিস। সাসপিশিয়াস ট্রানজাকশন রিপোর্টিং, এটাও আমাদের জন্য বাধ্যতামূলক। ক্যাশ ট্রানজাকশন রিপোর্টিং, এটা আমাদের জন্য বাধ্যতামূলক, কাদের জন্য, হাই ভ্যালু ক্যাশ ট্রানজাকশন। আর এসটিআরটা কি, এসটিআরটা কিন্তু হাই ভ্যালুর কিছু নাই, এটা যে কোনো ট্রানজাকশন যদি সাসপিশিয়াস হয় তাহলে হচ্ছে এসটিআর। তাহলে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে যে এসটিআর কাদের জন্য, সিটিআর কাদের জন্য। আপনার এখানে কোনো একটা প্রশ্ন উল্লেখ থাকলো যে হাই ভ্যালুর জন্য কোনটা, সিটিআর নাকি এসটিআর। ঠিক আছে, তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল কোঅপারেশন, অর্থাৎ ইন্টারন্যাশনালি আমাদের কোন কোন অর্গানাইজেশন জড়িত, দেখেন যে একটা হইলো এফএটিএফ, আর একটা হচ্ছে এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিং, এই যে এপিজি। তাহলে দুইটা, এই এফএটিএফ, এপিজি, তারপর হচ্ছে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, এটা। তাহলে ইন্টারন্যাশনাল যে কর্পোরেশন গুলো আছে কয়েকটা, এইগুলোর নামও আমরা কিন্তু এখান থেকে দেখে নিলাম। তারপরে হচ্ছে আপনার অ্যামেন্ডমেন্ট এবং আপডেট, অর্থাৎ এই মানি লন্ডারিং 2012 পরে অনেকবার কিন্তু অ্যামেন্ডমেন্ট হয়েছে, এটার দু একটা কথা এখানে বলা আছে। আমরা এখন যে জিনিসটা যাব সেটা হচ্ছে ওই যে বিএফআই সার্কুলার 26। আমরা এতক্ষণ যা দেখলাম সেটা হচ্ছে মানি লন্ডারিং যে আইনটা আছে 2012, এটার আলোকে কিছু আলোচনা, কিছু প্রশ্ন, কিছু উত্তর আমরা দেখলাম কি কি প্রশ্ন আসতে পারে। এখন আমরা দেখবো যে বাংলাদেশে যে বিএফআই এর যে সার্কুলার, যেটা আপডেট, যেটা নিয়ে আমরা ব্যাংক এখন পর্যন্ত কাজ করছি, সেই অনুযায়ী আমাদের আসলে কি কি রিপোর্টিং করতে হয়, কি কি আছে, এটা আমরা একটু দেখি। এই যে একটু আগে যেটা বলছিলাম, সার্কুলার নাম্বার 26, 16 জুন 2020, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট যে সার্কুলারটা দেয়, সেটা কি কি কি, সেটা হচ্ছে টু প্রিভেন্ট মানি লন্ডারিং, টেরোরিস্ট ফাইন্যান্সিং এন্ড প্রলিফারেশন ফাইন্যান্সিং, এই 3টা জিনিস। কি তারপর বলছে কি ডিরেক্টিভ ইনক্লুডস, অর্থাৎ কি অবজেক্টিভ বা কি কি ডিরেকশন গুলো কি কি ছিল এই আইনে। এই আইনে প্রথমেই দেখেন একটা জিনিস বলা আছে, ট্রিপল সি, সিসিসি, সেন্ট্রাল কমপ্লায়েন্স কমিটি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, মূল আলোচনা কিন্তু এখানে। সেন্ট্রাল কমপ্লায়েন্স কমিটি, ইচ ব্যাংক মাস্ট ফর্ম এ সিসিসি লেড বাই চিফ এন্টি মানি লন্ডারিং লিড বাই চিফ এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার কেমেলকো, অর্থাৎ প্রত্যেকটা ব্যাংকে ট্রিপল সি একটা কমিটি গঠন করতে হবে, যার লিড দিবে এবং সর্বোচ্চ যিনি থাকবেন তার সর্বোচ্চ পদে অধিষ্ঠ, ওনার নাম হচ্ছে চিফ এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার। ঠিক আছে, তারপরে দা কেমেলকো শুড হোল্ড এ পজিশন নট লোয়ার দেন দ্য 2 র্যাঙ্কস বিলো দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার অথবা ম্যানেজিং ডিরেক্টর, অর্থাৎ তার মানে হচ্ছে যে এই যে
চিফ অ্যান্টি মানি লন্ডারিং অফিসার হবে, কমপ্লায়েন্স অফিসার হবে, কেমেলকো হবে, উনি অবশ্যই এমডির চাইতে 2 পজিশনের র্যাঙ্কের বেশি নিচে হবে না, অর্থাৎ ডিএমডি হইতে হবে। তারপর ইন ফরেন ব্যাংকস দ্য কেমেলকো মাস্ট বি এ মেম্বার অফ দ্য ম্যানেজমেন্ট কমিটি, এবং যদি ফরেন ব্যাংক হয় সেটা বলছে যে ওই ম্যানেজমেন্ট কমিটির যে কোনো একজন হবে। তারপরে বলছে যে কম্পোজিশন অফ দ্য সিসি, অর্থাৎ এই ট্রিপল সির মধ্যে কম্পোজিশন কি দিয়ে দেন, দ্য কমিটি শুড কম্প্রাইজ 7 মেম্বার্স। খুব গুরুত্বপূর্ণ কিন্তু, মূল আলোচনা কিন্তু এখানে। তাহলে দ্য কমিটি শুড কম্প্রাইজ 7 মেম্বার্স, অর্থাৎ এই যে ট্রিপল সি কমিটি থাকবে 7 জন থাকবে, ইনক্লুডিং কেমেলকো, ডেপুটি কেমেলকো, and head of various divisions such as human resource, credit, retail, corporate banking, foreign exchange and operation, card and IT। অর্থাৎ এই যে 7 জন থাকবে, কোন কোন ডিপার্টমেন্ট থেকে থাকবে এটাও কিন্তু এখানে উল্লেখ আছে। 7 জন কোন কোন ডিপার্টমেন্ট, হিউম্যান রিসোর্স, ক্রেডিট, রিটেল, তারপরে কর্পোরেট ব্যাংকিং, ফরেন এক্সচেঞ্জ, অপারেশন, কার্ড এবং আইটি। তার মানে এই 7 জন মেম্বারের মধ্যে কিন্তু আমাদেরও একজন মেম্বার আছে, এবং আমাদের ডিভিশনে কি আপনারা জানেন কে মেম্বার? না। আমাদের এখন পর্যন্ত মেম্বার হচ্ছে রিয়াদ ভাই। Members from the International Audit Department such as excluded from the triple C. Members of the internal, হ্যাঁ এখানে কিন্তু একটা কথা বলতে দেখেন, members from the internal audit department are excluded from the triple C। মানে ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টের কেউ এই কমিটিতে যুক্ত হইতে পারবে না। তারপর দেখেন হচ্ছে মিটিং ফ্রিকোয়েন্সি। আমি আবার বলতেছি, আমাদের এই মূল আলোচনা কিন্তু এই জায়গাতেই। মিটিং ফ্রিকোয়েন্সি, ট্রিপল সি ইজ রিকোয়ার্ড টু convene at least quarterly, holding a minimum of 4 meetings annually। অর্থাৎ তারা অবশ্যই অ্যাটলিস্ট কোয়ার্টারলি একটা মিটিং করবে এবং বছরে 4টা মিটিং করবে। তাইলে ট্রিপল সি কমিটির কাজ হচ্ছে বছরে অবশ্যই 4টা মিটিং করবে। তারপরে এখন আছে রিপোর্টিং অব্লিগেশন। রিপোর্টিং আইনগত অব্লিগেশন গুলো কি? ট্রিপল সি মাস্ট সাবমিট সেমি অ্যানুয়াল রিপোর্ট টু দ্য সিইউ অ্যান্ড হোয়ার অ্যাপ্লিকেবল টু দ্য বোর্ড অফ ডিরেক্টরস। অর্থাৎ এই ট্রিপল সি অবশ্যই 6 মাস পর পর এই সিইউ এবং বোর্ড অফ ডিরেক্টরস কাছে তারা কি করবে, একটা রিপোর্ট জমা দিবে। দিস রিপোর্ট শুড ডিটেল দ্য কমিটিস অ্যাকশন, ইমপ্লিমেন্টেশন মেজার্স অ্যান্ড রিকমেন্ডেশন কনসার্নিং দ্য প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যান্ড টেরোরিস্ট ফাইন্যান্সিং। অর্থাৎ প্রতি 6 মাসে ট্রিপল সি কি কি কাজ করছে, কি কি ইমপ্লিমেন্ট করছে, কি কি করণীয়, কি করতে হবে, একটা রিপোর্ট সিইউর কাছে দিবে। সিইউ যদি প্রয়োজন বোধ করে সেটা বোর্ড অফ ডিরেক্টরের কাছে হস্তান্তর করবে। A copy of the report along with the CU comments and directives should be sent to the BFIU within 2 months following the end of the each half year period। দেখেন এটার মানে কি, প্রতি 6 মাস পরে পরে যে রিপোর্টটা ট্রিপল সি জমা দিবে এমডির কাছে, এমডি এটা উইথিন 2 মান্থের ভিতরে সাইন করে সেটা এই বাংলাদেশ যে বিএফআই এর কাছে জমা দিবে। বুঝছেন বিষয়টা? সো এই বিএফআইইউ সার্কুলারের আলোকে যা যা ছিল এখানে খুব শর্টকাট সুন্দরভাবে উপস্থাপন করা আছে। আশা করি যে আমরা এখান থেকে ভালো কিছু ফল পাবো। এরপরে 2টা গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে রুল অফ বামেলকো এবং রুল অফ কেমেলকো। এই 2টা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আমাদের এখানে আসতে পারে। অর্থাৎ বামেলকোর কাজ বা দায়িত্ব বা রেসপন্সিবিলিটি কি এবং কেমেলকোর কি, একটু আগে অবশ্য আলোচনা করছি এগুলো। তারপর এখানে যদি আমাদের পরীক্ষায় লিখতে বলে বা আলাদা কোশ্চেন আসে তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটু সুন্দর করে লিখতে হবে। সেটা কি লিখতে হবে দেখেন, কি রেসপন্সিবিলিটির মধ্যে কি কি আছে, এএমএল কমপ্লায়েন্স, অর্থাৎ এই মানি লন্ডারিং এর যে এএমএল এর যে ল এবং পলিসি আছে সেটা ব্রাঞ্চে, যেহেতু বেমেলকো মানে কি ব্রাঞ্চ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার, তাহলে সেটা যদি হয় ওনার কাজই হচ্ছে ওনার ব্রাঞ্চে মানি লন্ডারিং এর যত রুলস রেগুলেশন আছে, নিয়ম কানুন আছে, রিপোর্টিং মানে ইমপ্লিমেন্ট করা সবকিছু উনি করবে কোথায়, ব্রাঞ্চে। কি কি করবে, এএমএল কমপ্লায়েন্স, অর্থাৎ এনশুরিং দ্য ব্রাঞ্চ ফলোস এএমএল লজ এন্ড ব্রাঞ্চ যেন অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্টের যে নিয়মগুলো আছে, রুলস গুলো আছে সেগুলো মেনে চলে সেটা ইমপ্লিমেন্ট করবেন। কেওয়াইসি এন্ড সিডিডি,
অর্থাৎ সেটা অ্যাকাউন্ট ওপেনিং এর আগে অবশ্যই কেওয়াইসি করবেন এবং সিডিটি করবেন। ট্রানজিশন মনিটরিং, অবশ্যই প্রত্যেকটা ট্রানজিশন মনিটরিং করবেন। যদি এসটিআর থাকে সেটা করবেন, যদি সিটিআর রিপোর্টিং করতে হয় সেটা করবেন। তাইলে তার মূল কাজ হচ্ছে এএমএল কমপ্লায়েন্স, কেওয়াইসি করা, সিডিটি করা, এসটিআর করা, সিটিআর করা, ট্রানজিশন মনিটরিং করা। তারপরে কি আছে সেটা হচ্ছে তার ব্রাঞ্চের এমপ্লয়ীদেরকে ট্রেনিং দিবে, তার কাস্টমার, তার ব্রাঞ্চের যে এমপ্লয়ি আছে তাদেরকে তাদের অ্যাওয়ারনেস বৃদ্ধি করবে। তারপর হচ্ছে রেকর্ড কিপিং করবে, অর্থাৎ ব্রাঞ্চের যে লোকদের মাধ্যমে, অফিসারদের মাধ্যমে প্রত্যেকটা ট্রানজেকশন বলেন, প্রত্যেকটা অ্যাকাউন্ট ওপেনিং বলেন, অর্থাৎ জরুরি যে ডকুমেন্টেশন বা সেগুলো রেকর্ড রাখবেন। রেগুলেটরি কোঅর্ডিনেশন, অর্থাৎ রেগুলেটরি কোঅর্ডিনেশন বলতে উনি ওনার ব্রাঞ্চ এবং সেন্ট্রাল ব্যাংক অথবা বিএফআইইউ, মানে এক কথায় হচ্ছে যে রেগুলেটরি যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর সঙ্গে তারা ভালো একটা যোগাযোগ রাখবেন, অর্থাৎ সমন্বয় মেনটেন করে চলবেন। এবার হচ্ছে দ্য রুল অফ কেমেলকো, চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার। তাহলে ওইটা ছিল কি ব্রাঞ্চের জন্য, আর এটা ছিল যেহেতু চিফ কেমেলকো, তার মানে হচ্ছে ইনি পুরো ব্যাংক। ঠিক আছে, তাহলে পুরো ব্যাংক মানে তার দায়িত্ব অনেক বেশি। কি কি করবে? রেগুলেটরি কমপ্লায়েন্স করবে হোল ইনস্টিটিউশন। তারপরে কি বলছে, এনশুরিং দ্যাট দ্য ইনস্টিটিউশন মানে হচ্ছে পুরো ব্যাংক কমপ্লায়েন্স উইথ দ্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গাইডলাইন্স এন্ড অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্ট। এত অর্থাৎ পুরো প্রতিষ্ঠান যেন এই বিএফআই সার্কুলার এবং অ্যান্টি মানি লন্ডারিং যে আইন এবং তার সঙ্গে যদি আরো কোনো সাবসিডারি আইন থাকে সেগুলো যেন মেনে চলে, উনি এই ব্যবস্থা করবেন। রিস্ক অ্যাসেসমেন্ট করবেন, ট্রানজিশন মনিটরিং করবেন, অর্থাৎ এসটিআর সিটিআর এগুলো ঠিক মতো করা হয়, মানে ব্রাঞ্চগুলো করে কিনা উনি সেটা কেয়ার করবেন। এবং ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস, অর্থাৎ পুরো ব্যাংকের এমপ্লয়ীদেরকে মানি লন্ডারিং এর উপরে, সিএফটির উপরে আপনার ট্রেনিং দেয় কিনা সেটা উনি টেক কেয়ার করবেন। পলিসি ইমপ্লিমেন্ট, অর্থাৎ এই যে মানে বিভিন্ন পলিসি আসে আমাদের কাছে, সার্কুলার আসে, বিভিন্ন দিক নির্দেশনা আসে, সেগুলো পুরো ব্যাংক বাস্তবায়িত করে কিনা সেটা উনি দেখবেন। লিয়াজু উইথ বিএফআই অ্যান্ড রেগুলেটরস, অর্থাৎ উনি বিএফআই এর সঙ্গে এবং অন্যান্য যে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক আছে, একটু আগে যে বললাম যে ল এনফোর্সমেন্ট যে প্রতিষ্ঠানগুলো আছে, এন্টি করাপশন এজেন্সি আছে, বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক আছে, গভর্নমেন্টের অন্য কোনো যদি এজেন্সি থাকে তাদের সঙ্গে উনি লিয়াজু মেনটেন করবেন। এবং কার কার সঙ্গে লিয়াজু মেনটেন করবেন এবং রেগুলেটরি ফ্রেমওয়ার্ক গুলো কি কি দেখেন এখানে উল্লেখ আছে। এই যে দেখেন এখানে এই যে মানে সংক্ষিপ্তভাবে 3-4টা নাম উল্লেখ আছে, আমরা যেগুলো বলছি এগুলো আছে, আর বাহিরেও হয়তো বা আছে। তারপরে দেখেন এই যে এতক্ষণ যেটা বললাম যে কি রেসপন্সিবিলিটি অফ কেমেলকো, আমি যত এই যে এখানে যে লাইনটা লেখা আছে এই লাইনটা আমরা লিখতে পারবো কখন জানেন? যদি আমাদের নাম্বার থাকে 15 নাম্বার, 10 থেকে মানে মোর দেন 10, তাহলেই আমরা হয়তো এই এতটা লাইন লিখতে পারবো। কিন্তু নাম্বার যদি 3, 4, 5 থাকে, আমার মনে হয় এই যে 10টা পয়েন্ট এখানে আমি লিখে দিয়েছি, এই 10টা পয়েন্ট শুধু লিখে আসতে পারলে আশা করি ফুল নাম্বার পাওয়া সম্ভব। দ্য রেসপন্সিবিলিটি অফ কেমিলকো, কি কি রেসপন্সিবিলিটি তার আছে, ঠিক আছে, যা শুধু শুধু তা ইয়াগুলো উল্লেখ করে দেওয়া, পয়েন্টগুলো উল্লেখ করে দেওয়া। ওকে, এখানে দেখেন এই মানি লন্ডারিং অ্যাক্টের যে শাস্তিগুলো আমি এখানে আবার একটু স্পষ্ট করে দিছি। প্রথমে যে ইংলিশে যেটা ছিল সেটা এখানে কোনো একটু মানে কি বলে মানে অস্পষ্টতা ছিল, এখানে আমি স্পষ্ট করে মানি লন্ডারিং অপরাধের শাস্তি 4 থেকে সর্বোচ্চ 12 বছর, আর সম্পত্তির দ্বিগুণ, ঠিক আছে, অথবা 10 লাখ টাকা, অথবা যে দুইটার মধ্যে যেটা হায়ার সেটা। এরকম ভাবে কি কি শাস্তি হইতে পারে, কোন অপরাধের কি শাস্তি, সেটা আমি কেউ যদি ইনফরমেশন ফাঁস করে সেই ক্ষেত্রে তার কি শাস্তি সেটা এখন উল্লেখ আছে। তো এই শাস্তিগুলো একটু দেখে নেবেন, আশা করি যে আমরা একটা ভালো কিছু অর্জন করতে পারবো এই মানি লন্ডারিং অ্যাক্ট থেকে। এখন হচ্ছে এই মানি লন্ডারিং অ্যাক্ট থেকে যদি সংক্ষিপ্ত কোশ্চেন আসে, তাহলে আমরা এই মানি লন্ডারিং এর কি কি কোশ্চেন আসতে পারে দেখেন। প্রথমে একটা সহজ কোশ্চেন হলো হোয়াট ইজ মানি লন্ডারিং, এখানে সুন্দরভাবে এক লাইনে মানি লন্ডারিং এর সংজ্ঞাটা দেওয়া আছে। তারপর কোশ্চেন আসতে পারে হোয়াট ইজ বিএফআইইউ, আমরা একটু আগে জানি যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।
তারপরে যদি আসতে পারো যে তিনটে স্টেজ কি কি, ঠিক আছে, কি কি সেটা ছিল প্রিপারেশন, প্রেজেন্টেশন, এক্সিকিউশন, ঠিক আছে। তো এখানেও তিনটা আছে, প্লেসমেন্ট, লেয়ারিং এন্ড ইন্টিগ্রেশন। তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য মেইন অবজেক্টিভ অফ বিএফআইও, অর্থাৎ বিএফআই এর ভাই পরীক্ষা আবার এইটা না আবার লেখা ফেলা। ভাই এটা ভালো ছিল। ঠিক আছে। তো যাই হোক, তো এটার সার্কুলার নাম্বার উদ্দেশ্যের মেইন অবজেক্টিভটা কি? মেইন অবজেক্টিভ হচ্ছে গাইডলাইন, অর্থাৎ আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো মানি লন্ডারিং অ্যাক্টের জন্য তাদেরকে কমপ্লায়েন্স করা, তাদেরকে মানে কম্বেটিং ফাইন্যান্সিয়াল অফ রিপোর্টিং, সরি, অফ টেরোরিজম রেগুলেশনস। তারপরে বলা আছে যে হু নিডস টু কমপ্লাই উইথ বিএফআই সার্কুলার নাম্বার, অর্থাৎ এই বিএফআই সার্কুলারটা মানে ওই যে প্রথম যে ইয়েটা ছিল যে রিপোর্টিং অর্গানাইজেশন, অথবা এই সার্কুলারটা কাদের জন্য, মানে এই সার্কুলারটা কমপ্লায়েন্স করা কাদের জন্য, যেমন আমরা আছি ব্যাংক, ফাইন্যান্স ইনস্টিটিউট, এনজিও, ঠিক আছে। এরকম ভাবে ওই প্রথম যে প্রতিষ্ঠান কয়েকটা নাম বলছিলাম এর থেকে কয়েকটা নাম বলে দিলে হবে। তারপর হচ্ছে হোয়াট ইজ কেওয়াইসি ইন মানি লন্ডারিং প্রিভেনশন। KYC, know your customer, is the process of verifying the identify of clients to prevent money laundering and fraudulent activities. অর্থাৎ এই যে KYC টা আসলে মানি লন্ডারিং প্রিভেনশন একটি কি, এটা হচ্ছে এই যে কাস্টমার ইনফরমেশন, কেন এই কাস্টমারকে আইডেন্টিফাই করা, এই কেন আমরা আইডেন্টিফাই করব, প্রিভেনশন মানি লন্ডারিং এবং ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস। তারপরে STR কি, এটা আমরা দেখছি। তারপরে আপনার রেসপন্সিবিলিটি অফ ব্যাংক আন্ডার দিস সার্কুলার, এটা আমরা জানি, একটু আগে রেসপন্সিবিলিটি কি পড়লাম। তারপরে এরপরে হচ্ছে আমি আরো কিছু কোশ্চেন এখানে আনার চেষ্টা করছি, ওই যে 26 নাম্বার সার্কুলার থেকে কি কি কোশ্চেন আসতে পারে। এই সার্কুলার থেকে অ্যাজ পার সার্কুলার অনুযায়ী মানি লন্ডারিং এখানে কি বলা আছে, এই সংজ্ঞাটা আগের সংজ্ঞাটা সেমি। হোয়াট আর দ্য কি অব্লিগেশন অফ রিপোর্টিং অর্গানাইজেশন রিগার্ডিং মানি লন্ডারিং, অর্থাৎ আমাদের কি অব্লিগেশন গুলো কি কি, এটাও কিন্তু আমরা একটু আগে পড়ছি, যে আমরা যখন সার্কুলার 26টা আমরা যখন আলোচনা করছিলাম তখন কিন্তু ওখানে সিটিডি, CTR, SDR, EDD এগুলো আমরা ওখানে আলোচনা করছিলাম। হ্যাঁ, এইগুলো একটু দেখলেই দেখবেন যে, এবং কোশ্চেন গুলো আপনি দেখবেন যে এইগুলোই কিন্তু মানি লন্ডারিং উপরে কোশ্চেন আসলে কিন্তু এগুলি আসবে। সো এইগুলো একটু আপনারা একটু চোখ বোলাবেন, দু একবার একটু দেখবেন, তাহলে দেখবেন আশা করি যে আমরা ফুল না লিখতে পারলেও ধরেন এখানে পয়েন্ট 5টা থাকলে 3টা পয়েন্ট যদি আমরা লিখতে পারি তাও আশা করি একটা ভালো নাম্বার পাবো। ভাই একটু মাঝখানে পজ দেই, আমার ছেলের পরীক্ষা আছে, সে বলবে। হ্যাঁ বলো। বলো, তোমার পরীক্ষা আছে মানি লন্ডারিং এর উপরে? কবে পরীক্ষা তোমার? 3 তারিখে পরীক্ষা ওর। আরে এই অল্প বয়সে বাবা পরীক্ষা দেওয়া শুরু করছো? ঠিক আছে ভাই, সরি ইন্টারাপ্ট করার জন্য ভাই, আবার পড়ান ভাই, সরি। ঠিক আছে আঙ্কেল, দোয়া রইলো। আচ্ছা, তারপর হচ্ছে বলছে কি হোয়াট আর দ্য কমন ইন্ডিকেটরস অফ মানি লন্ডারিং, অর্থাৎ মানি লন্ডারিং এর কমন কিছু ইন্ডিকেশন, কিভাবে আপনি বুঝবেন যে মানি লন্ডারিং হচ্ছে। দেখেন, লার্জ অ্যান্ড আনএক্সপ্লেইনড ক্যাশ ডিপোজিট, দেখেন এটা কিন্তু খুব জরুরি, এটা বাস্তব ক্ষেত্রে জরুরি এবং আমাদের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ মানি লন্ডারিং যে হচ্ছে কিভাবে বুঝবেন, লার্জ এবং আনএক্সপ্লেইনড ক্যাশ ডিপোজিট, frequent international wire transfer to high risk jurisdiction, structuring transition to void reporting threshold, অর্থাৎ স্ট্রাকচার ট্রানজিশন কি, মানে বড় ট্রানজিশন না করে অল্প অল্প করে ট্রানজিশন করা। তারপর বলছে কি ট্রানজিশন দ্যাট ডু নট ম্যাচ এ কাস্টমার প্রোফাইল অর বিজনেস অ্যাক্টিভিটিস, অর্থাৎ তার বিজনেসের সঙ্গে তার ট্রানজিশনে ম্যাচ করে না, ম্যাচ করবে না, কিংবা তার যে কাস্টমার প্রোফাইল যেটা বললাম, ওই যে টিপি সঙ্গে সেটা ম্যাচ করবে না। ঠিক আছে। তারপরে সাডেন চেঞ্জেস ইন ব্যাংকিং বিহেভিয়ার উইদাউট জাস্টিফিকেশন, অর্থাৎ তার ব্যাংকিং যে আমাদের সঙ্গে যে তাদের যে বিহেভিয়ার দেখবেন হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে। তো যাই হোক, এইগুলো হচ্ছে আমাদের কি ইন্ডিকেট করে যে সে মানি লন্ডারিং সঙ্গে বা কোনো অপরাধের সঙ্গে জড়িত হচ্ছে। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য রুল অফ কাস্টমার ডিউ ডিলিজেন্স, CDD, ইন প্রিভেন্টিং মানি লন্ডারিং। এই যে আমরা CDD, এই EDD, CDD একটু আগে বললাম,
এই এই ক্ষেত্রে সিডিডির আপনার ইয়াটাকে রুলটা কি এখানে সুন্দরভাবে বলা আছে, আমরা এই রুলটা একটু দেখলে বুঝতে পারবো। তারপর বলছে হোয়াট আর দ্য পেনাল্টিজ ফর নন কমপ্লাইন্স উইথ মানি লন্ডারিং রেগুলেশন। অর্থাৎ আমরা যদি মানি লন্ডারিং যে রেগুলেশন গুলো আছে সেটা যদি কমপ্লাইন্স না হই, তাহলে আমাদের কি পেনাল্টি হইতে পারে। এখানে একটু 3-4টা লাইন দেখলে আপনারা বুঝতে পারবেন, সহজ করে লেখা আছে কিন্তু। তারপর বলছে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ সাসপিসিয়াস এসটিআর রিপোর্ট, যেটা একটু আগে বললাম। এখানে হয়েছে ছিল সিডিডি, এখানে হইলো এসটিআর, আর আর তার রুলটা কি বা ইম্পর্টেন্সটা কি বা গুরুত্বটা কি। তারপরে হচ্ছে হোয়াট আর দ্য স্টেজ অফ মানি লন্ডারিং, এখানে একটু আগে ছিল, এখানে একটু 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 এক্সাম্পল দিয়ে এখানে প্রশ্ন আনসারটা দেওয়া আছে। তারপর বলা আছে হোয়াট টাইপস অফ ট্রানজিশন আর কনসিডার্ড সাসপিসিয়াস আন্ডার বিএফআইইউ। অর্থাৎ এই একটু আগেও এটা একটু অন্যভাবে বলা ছিল, এখানে দেখবেন ওই ঘুরে ফিরে। অর্থাৎ এই সাসপিসিয়াস ট্রানজিশন গুলো কি কি হইতে পারে, আপনি কি কি দেখে বুঝবেন যে এটা সাসপিসিয়াস ট্রানজিশন। এই ক্ষেত্রে যদি কখনো দেখবেন একই কোশ্চেন মনে হচ্ছে, কিন্তু আনসার গুলো দেখবেন যে একটু ভিন্ন হইতে পারে। এক্ষেত্রে আপনি এখানে আনসার আর এখানে আছে 2টা আনসার, পরে দেখবেন যে আপনার জন্য যে পয়েন্ট গুলো সহজ ওইগুলোকে আপনি ক্যাচ করবেন, মানে আপনার লিখতে সুবিধা এরকম। তারপর এখানে বলা আছে হু ইজ কনসিডার্ড এজ পলিটিক্যালি এক্সপোজ পারসন এন্ড হোয়াই ডু দা রিকোয়ার এনহ্যান্স ডিউ ডিলিজেন্স। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি পলিটিক্যালি এক্সপোজ পারসন হিসেবে কাকে ট্রিট করবেন এবং তাদেরকে স্পেশাল ট্রিট কেন দিবেন, তাদের জন্য কেন ইডিডি করবেন। তাহলে বলা আছে politically exposed person is an individual who holds a prominent public position such as, অর্থাৎ সে একজন prominent public figure position, সে মানে কোন ধরনের ব্যক্তি হইতে পারে সে এখানে বলা আছে হেড অফ স্টেট, মিনিস্টার, এমপি, সিনিয়র সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়াল। তার মানে হচ্ছে সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়াল মানে হচ্ছে ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এই টাইপের। হাই র্যাঙ্কিং মিলিটারি জুডিশিয়াল অফিসার, এক্সিকিউটিভ অফ স্টেট ওন্ড এন্টারপ্রাইজ। তার মনে হচ্ছে এইগুলো হচ্ছে কি পলিটিক্যালি এক্সপোজ পারসন, এবং এদের জন্য আপনার কি দরকার, এদের জন্য হচ্ছে ইডিডি দরকার। বলা আছে ডিউ টু দেয়ার ইনফ্লুয়েন্স এন্ড অ্যাক্সেস টু রিসোর্স পেপস পোজ হাই মানি লন্ডারিং রিস্ক। অর্থাৎ তাদের জন্য যেহেতু সে ইনফ্লুয়েন্স করতে পারে, আপনাকে আমাকে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা তার আছে, সেই জন্য তার দ্বারাই সব মানি লন্ডারিং রিস্কটা হাই। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মাস্ট অ্যাপ্লাই ইডিডি, তাদের জন্য কি করতে হবে, আমাদেরকে ইডিডি অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। কিভাবে obtaining additional information on the PEP's financial activities, monitoring transition closely, seeking senior management approval before establish a relationship। অর্থাৎ তাদের ট্রানজেকশন আমাদেরকে অ্যাকাউন্ট ওপেনিং এর আগে হাই মানে হায়ার ম্যানেজমেন্ট থেকে অ্যাপ্রুভাল নিতে হবে, তাদের প্রত্যেকটা ট্রানজেকশন মনিটরিং করতে হবে, তাদের জন্য এক্সট্রা ডকুমেন্টেশন মেনটেন করতে হবে। আপনার জন্য যেই সমস্ত মনে হবে তার এই অ্যাকাউন্টের জন্য এই ডকুমেন্টস গুলো আমার লাগতে পারে, সেগুলো আপনি অবশ্যই তার কাছ থেকে সংগ্রহ করতে হবে। এটা হচ্ছে এসটিআর এবং সিটিআর এর একটা পার্থক্য। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এবং ভালো একটা কোশ্চেন, আমি মনে মনে এরকম একটা কোশ্চেন খুঁজতেছিলাম। অর্থাৎ এই যে এসটিআর সিটিআর বলতেছি, এসটিআর বলতে কি বোঝায়, দুইটার মধ্যে আসলে যদি একটা প্রশ্ন আসলো 5 নাম্বারের বা 3 নাম্বারের, যত নাম্বারের হোক, তাহলে আমরা কি বলবো। তাহলে এসটিআর হচ্ছে সাসপিসিয়াস ট্রানজিশন রিপোর্ট filed when a transition appears unusual, lacks an economic purpose or raises suspicious of money laundering। আর সিটিআর কি, filed when a customer conducts high value cash transaction exceeding the regulatory threshold, টাকা 10 লাখ ইন বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশে 10 লাখ টাকা ট্রানজেকশন করলেই, 10 লাখ টাকার উপর ট্রানজেকশন করলেই এটা সিটিআর হয়। আর ওখানে যে কোনো ট্রানজেকশন যখনই কোনো সাসপিসিয়াস রেইজ হয় তখনই সেটা এসটিআর করতে হয়। তারপরে বলছে কি, এখানে একটা বলা আছে যে হোয়াট ইজ ট্রেড বেস মানি লন্ডারিং। এটা এই প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ট্রেড বেস মানি লন্ডারিং কি। সেটা হচ্ছে ওভার আন্ডার ইনভয়েসিং, মাল্টিপল ইনভয়েসিং, মিসলেভিলিং অফ গুডস,
প্যান্থন শিপমেন্ট, অর্থাৎ এই চারটা হচ্ছে টিবিএমএল এর উপায় আর কি। আরো আছে অনেকগুলো, এটা হচ্ছে ওই বিএফআই এর সার্কুলার অনুযায়ী এই চারটাকে তারা আইডেন্টিফাই করছে, হয়তো আরো অনেকগুলোই আছে এখানে, মূল জিনিসগুলো তারা এখানে নিয়ে আসার চেষ্টা করছে। তারপরে বলছে হোয়াট ইজ টেরোরিস্ট ফাইন্যান্সিং। তো টেরোরিস্ট ফাইন্যান্সিং এর আমি একটু পরে এটা আলোচনা করতেছি। এখানে কিছু কোশ্চেন আছে টেরোরিস্ট ফাইন্যান্সিং এর, এটা আমরা একটু দেখবো। তারপরে হচ্ছে আপনার এমসিকিউ অফ মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট, ঠিক আছে। অর্থাৎ মানি লন্ডারিং এর উপরে কি কি আমার অবজেক্টিভ আসতে পারে, তো সেই অবজেক্টিভ গুলো আমরা একটু আলোচনা করতে গেলে অনেক সময় নিয়ে যাবে। এখানে কোশ্চেন গুলো আনসার সহ দেওয়া আছে, আপনারা একটু দেখে নিলেই আশা করি যে আমাদের জন্য সহজ হয়ে যাবে। দেখেন এই যে সবুজ করে আনসারও লেখা আছে, দেওয়া আছে। কয়টা অবজেক্টিভ আছে আমি একটু দেখি। 25 অবজেক্টিভ আছে। আপনি দেখবেন যে এই মানি লন্ডারিং এর উপরে এর পরে আরো খুব একটা অবজেক্টিভ থাকার কথা না। আপনি দেখবেন যে প্রত্যেকটা কোশ্চেনই মনে হবে যেন খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তো আশা করি মানি লন্ডারিং এর উপরে আমাদের আপাতত আলোচনা যতটুকু হয়েছে, আশা করি আমাদের পরীক্ষার জন্য এর বাইরে মানি লন্ডারিং এর জন্য আমাদের আর দরকার আছে বলে মনে করি। তারপরেও কিছু থাকতে পারে, এই ছোট ছোট কিছু পয়েন্ট থাকতে পারে। যদি কারো মনে আসে আপনারা গ্রুপে সেট লিখবেন, আমরা আমাদের মতো করে প্রত্যেকের জায়গা থেকে খোঁজার চেষ্টা করব, ঠিক আছে। তো হয়তো অনেক পয়েন্ট এমন হইতে পারে যে বাদ পড়ছে, এটা আমরা ইনশাল্লাহ দেখবো। তারপরে হচ্ছে কি এন্টো টেরোরিজম অ্যাক্ট 2009। এটা ছোট্ট একটা আইন, এবং আমার ধারণা এই এন্টো টেরোরিজম অ্যাক্ট থেকে খুব একটা কিছু আসবে বলে আমি মনে করতেছি না। তারপরেও যেহেতু আছে, আমরা শুধু এই আইনটার একটা ওভারভিউ আমরা এখানে দেখব। আমরা মূলত মানি লন্ডারিং সঙ্গে এটা জড়িত, সো যাই আসবে দেখবেন যে ওই মানি লন্ডারিং এর সঙ্গে হয়তো বা ট্যাগ করে কোনো একটা জায়গায় এটার কোনো একটা 1 নাম্বার 2 নাম্বারে কোনো কিছু একটা থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখান থেকে কোনো কিছু থাকার কথা না। তারপরে কি আছে, এন্টো টেরোরিজম অ্যাক্ট 2009 of Bangladesh was enacted to strengthen the legal framework for combating terrorism and related activities। অর্থাৎ এই যে এই এন্টো টেরোরিজম একটা বাংলাদেশে অ্যাডপ্ট করছে কেন, সেটা অ্যাডপ্ট করার পেছনে সেই আইনটাকে বাস্তবায়িত করার পেছনে কারণ হচ্ছে মানে আপনার সন্ত্রাসী কার্যক্রমে যে ফাইন্যান্সিংটা হয়, সেই ফাইন্যান্সিংটা, সেই কার্যক্রমটাকে রোধ করা, সেই কার্যক্রমটাকে বন্ধ করা, সেই কার্যক্রমটাকে থেকে মানুষকে দূরে রাখার জন্য। তারপরে এই উদ্দেশ্য কি, উদ্দেশ্য এই যে আমি যা বলছি দেখেন, এই যে প্রিভেনশন অফ টেরোরিজম, প্রসিকিউশন অফ টেরোরিস্ট, এটাই হচ্ছে। তারপর হচ্ছে ডেফিনেশন অফ টেরোরিজম, মানে টেরোরিজম কি এস পার আইন অনুযায়ী, অর্থাৎ সন্ত্রাসী কার্যক্রম কি বলতে কি বোঝায় সেটা এখানে কথা বলা আছে। টেরোরিস্ট ফাইন্যান্সিংটা কোন কোন ক্ষেত্রে, যদি আমরা যেমন ক্রিমিনাল অফেন্স, ব্যাংকিং সেক্টর ইম্প্যাক্ট, অর্থাৎ টেরোরিজম ফাইন্যান্সিং সেকশন 7 এ কি কি বলা আছে, এখানে দুই একটা কথা বলা আছে। তারপর হচ্ছে টেরোরিস্ট পানিশমেন্টটা দেখেন, এখানে পানিশমেন্টের কথা দুইটা কথা বলা আছে, সেটা একটু জাস্ট আমরা একটু দেখে নিব। ফ্রিজিং অফ অ্যাসেট 17 নাম্বার সেকশনে কিছু কথা বলা আছে। ইন্টারন্যাশনাল কোঅপারেশন অ্যাজ পার 27 অনুযায়ী আমরা কোন কোন প্রতিষ্ঠানের সঙ্গে ওই মানি লন্ডারিং এর মতো বিভিন্ন অর্গানাইজেশন আছে, সেগুলোর সঙ্গে আমাদের কম্পাইল করে আমাদের দেশে আইনটা করা, সেই অনুযায়ী আমরা তাদের সঙ্গে আমরা কম্পাইল থাকবো। এখানে আমরা যেটা মূলত যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো আমি, সেটা হচ্ছে এই যে এই পয়েন্টটা, সেটা হচ্ছে কি পয়েন্টস টু ব্যাংকিং এক্সাম, ঠিক আছে। অর্থাৎ এই ব্যাংকিং এক্সামে আমাদের কি কি এখানে আসতে পারে, সেটা হচ্ছে টেরোরিজম ফাইন্যান্সিং প্রিভেনশন, ব্যাংক মাস্ট এস্টাবলিশ সিস্টেম টু প্রিভেন্ট অর রিপোর্ট টেরোরিজম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এক্সাম তো না, মানে ব্যাংকিং কার্যক্রমে আর কি কি আমাদের দেখা লাগতে পারে, কেওয়াইসি এবং এএমএল, অ্যাসেট ফ্রিজিং, পেনাল্টিস, এই পয়েন্টগুলো আমাদের এই টেরোরিস্ট মাধ্যমে। আমরা মনে আছে কিনা আপনাদের, সেটা হলো সাসপিসিয়াস ট্রানজেকশন, যেটা আমরা পড়ছিলাম অ্যান্টি মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট অনুযায়ী সংজ্ঞাটা, এখানে এই সংজ্ঞাটা আছে, হ্যাঁ একই জিনিস, বাট একটু চেঞ্জ আছে। দেখবেন ওখানে এই সংজ্ঞাটা এখানে অনেক লাস্টে কয়েকটা লাইন বড় ছিল, এখানে এটা শর্ট করে নিয়ে আসছে। তো যদি আমাদের সাসপিসিয়াস ট্রানজেকশন আসে, আমরা ওই সংজ্ঞাটা লিখলে হবে, এই পর্যন্ত দেখবেন সেট, ওই সংজ্ঞাটাও লিখলে হবে, এই সংজ্ঞাটাও লিখলে হবে। সো
আমরা যেটা সহজ মনে হয় আমরা এটাই দেখবো। এখান থেকে কিছু শর্ট কোশ্চেন আমি আপনাদের আমাদের জন্য নিয়ে আসছি। শর্ট কোশ্চেন গুলো কি, দাদা মেইন অবজেক্টিভ অফ অ্যান্টি টেররিস্ট অ্যাক্ট, তারপর হোয়াট ইজ ডিফাইন আন্ডার অ্যান্টি টেররিজম অ্যাক্ট, তারপরে হোয়াট ইজ দ্য পেনাল্টি, তারপরে হু ইজ রেসপন্সিবল, তারপরে হোয়াট আর দ্য মেজার টু প্রিভেন্ট মানি লন্ডারিং ফর টেরোরিজম অ্যাক্ট। মানে এই টেরোরিজম অ্যাক্ট থেকে 10টা কোশ্চেন আমি এখানে সেট করছি। আশা করি কোশ্চেন গুলো একটু দেখলেই মানে আমরা বুঝতে পারবো কোশ্চেন গুলো গুরুত্ব। এবং এটা আমি আবারও বলতেছি, এটা অল্প সময় দেখলেই হবে, কারণ আমিও লিখছি ছোট করে। এখান থেকে খুব ইম্পর্টেন্ট কিছু আছে বলে আমার কাছে মনে হয় নাই। তারপর কিছু এমসিকিউ আছে, সেই এমসিকিউ গুলো একটু দেখতে পারেন, যেহেতু কারণ যেহেতু এখান থেকে বড় কোশ্চেন আসবে না, সেখান থেকে এক দুটো এমসিকিউ আসতে পারে। তো এখানে আমি 10টা এমসিকিউ দিয়ে দিছি আনসার সহ। আশা করি এই শীটটাও আপনারা একটু দেখলে এন্টি টেররিজম অ্যাক্ট থেকে যা কোশ্চেন আসার কথা, আশা করি যে আমরা আনসার দিতে পারবো। তারপরও যদি আপনাদের কারো মনে কোনো কোশ্চেন, কোনো নোট যে বাদ পড়ছে এরকম কিছু থাকে, তাহলে আশা করি আপনারা আমাদের গ্রুপে নক করবেন, গ্রুপে মেনশন করবেন, তাহলে আমরা সেই অনুযায়ী অ্যাকশন নেওয়ার চেষ্টা করব, সামনে যাওয়ার চেষ্টা করব। ওকে, তারপরে এখন যে ইয়াটা এই আইনটা, সেটা হচ্ছে কন্ট্রাক্ট অ্যাক্ট। আমরা কি এটা করব, আলোচনা করব? ভাই কাজ করান না হ্যাঁ, কালকে, আগামীকাল। আমার সমস্যা নাই, মানে এটা থেকে কিন্তু অনেক কোশ্চেন আসবে এবং এটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, হ্যাঁ, এই জন্য এটা একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। এটা এখন বুঝার পর আসলে এটা আর এখন মাথায় ঢুকবে হ্যাঁ, কিনা কারণ বুঝতে পারছি না। এবং আমি এটা খুব সুন্দর ভাবে ইয়ে করছি, আপনার শীটটা দেখলে বুঝবেন। আমি একবার ডিটেলস প্রত্যেকটা ইয়াতে এক্সাম্পল সহকারে, এটা আপনি দেখবেন লাস্টে প্রত্যেকটাতে এক্সাম্পল আছে। হ্যাঁ, অফার এবং অ্যাকসেপ্টেন্স প্রত্যেকটাতে আমি এক্সাম্পল সার্চ করে করে যেন আমাদের বুঝতে সুবিধা হয়, একদম প্রত্যেকটাতে এক্সাম্পল সহকারে আমি দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা সংজ্ঞায়, প্রত্যেকটা এলিমেন্টস এর এক্সাম্পল আছে। সো আমরা তাহলে এটা আগামীকাল আলোচনা করি নাকি? হ্যাঁ সবাই ভাই, কি এটা বলে? আগামীকাল হলে ভালো হয় ভাই। ওকে, হুম। তাহলে আমরা কালকে আমরা যেটা করব সেটা হচ্ছে কালকে এই আইনটা আলোচনা করব, প্লাস আমরা লেটার নিয়ে যদি কিছু করতে পারে তাহলে আমরা কালকে ওটা চেষ্টা করব। ওকে, ঠিক আছে, জি ভাই। ঠিক আছে। তাহলে আমাদের আজকের আলোচনা ছিল অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্ট, তারপরে হচ্ছে অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট। এই দুইটা বিষয়ে, বিশেষ করে অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্ট, আমরা যারা প্রত্যেকের কাছে আমার অনুরোধ, ওখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই, ওখান থেকে কোশ্চেন আসবেই, এটার কোনো বিকল্প নাই। সো এইটা আপনারা যারা আমরা এখানে আছি সবাই গুরুত্ব সহকারে দেখি। এবং আরেকটা জিনিস, আমি আজকে কিন্তু ওই কিছু কিছু জিনিসের যেমন সুনাম আছে, এই সুনামের সঙ্গে দুর্নাম শব্দটা জড়িত। আমি আজকে একটা জিনিস মার্ক করছি, সেটা হলো আজকে কিন্তু আমার ডিভিশনের 2 বস বারবার ওনারা কিন্তু আনন্দ চিত্তি কথাগুলো বলছে যে আমাদের ডিভিশন, ডিজিটাল ডিভিশন, ইয়ং ডিভিশন, আমাদের ডিভিশন ভালো না করে যাবে কই, জোনক্সের দরকার হলে দৌড়ানি খাওয়ামো, জোনক্স পরীক্ষা নিতে আসবে, জোনক্সের পরীক্ষা আমরা নিব, ঠিক কিনা? এগুলি বলে যেন আমরা কাজে হেলাফেলা না করি, আমরা যেন কাজ করি, পাম্প দেয় আর কি আমগো। না, অবশ্যই এটা ঠিক আছে, কিন্তু আমার পয়েন্ট অন্য জায়গায়। সেটা হচ্ছে এই যে কথাগুলো ওনারা বলে হয়তো আমাদেরকে, আমি একটু নেগেটিভ না নিয়ে পজিটিভ দিকে নেই, এই তাদের বলার মাঝে কোনো কারণে যদি ধরেন আমরা কেউ এখানে খারাপ করি, তাহলে কিন্তু জিনিসটা রিভার্স হয়ে যাবে, বুঝছেন? সো এখানে আমার ইয়াটা হচ্ছে, যেহেতু আমরা এখন পড়াশোনা করতেই হচ্ছে, পরীক্ষা দিতেই হবে, এবং অফিসেও কিন্তু মোটামুটি একটু হইলেও আমরা আগের তুলনায় ইয়া মানে রিল্যাক্স যে পাচ্ছি না তা না, খানিকটা হইলেও পাচ্ছি। তো একটু কষ্ট হইলেও আমরা একটু পড়াশোনা করেই পরীক্ষাটা দেই, যেন আমাদের ডিভিশনটা সত্যিকার অর্থে আমরা ভালো কিছু করতে পারি। এই হলো আমার সবার প্রতি রিকোয়েস্ট। এখন আজকের ক্লাস নিয়ে কারো কোনো অবজারভেশন থাকলে বলতে পারেন, তারপর আমরা শেষ করে দিব। ভাই, এর আগের ক্লাসগুলোর যে রেকর্ডিং গুলো সেগুলো যদি একটু কাইন্ডলি দিতেন ভাই।
তুমি মনে হয় আমার ইউটিউব চ্যানেলে নাই, সাবস্ক্রিপশন করা নাই, কারণ আগের প্রত্যেকটা ক্লাস ওইখানে আপনার একটা পাইছি ভাই, একটা পাইছি, সেটাই তো সাবস্ক্রাইব করে দেওয়া আছে, একটাই দেখায় বারবার আর কি, বুঝছেন? আগে তুমি তাইলে ওই একটা ক্লাসে যাও বারবার ওখানে। আমি বলে দিই, তুমি প্রথমে চ্যানেলে ঢুকবা, জেনারেল ব্যাংকিং এ ঢুকবা, জেনারেল ব্যাংকিং এ ঢোকার পরে দেখবা প্রথম দিকের একটা পাইছি। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসই আছে, বিগত 5টা ক্লাসই আছে, বুঝছো? সবগুলো আচ্ছা আচ্ছা। সবগুলো ক্লাসই আছে। বরং আমি একটু অবাক হয়েছি, কারণ কালকে আমি দেখলাম যে লাস্ট যে ক্লাসটা ছিল অনেকেই মিস করছিল এটা, মানে আমরা ভিউ করছি, দেখলাম যে 10-12 জন মাত্র দেখছি। 10-12 বার। আমি আরো খুঁজতেছি কিন্তু পাইতেছি না আর কি, বুঝছেন? কারণ এগুলো হইলে হয় কি ভাই, হ্যাঁ, যে মানে নিজের অবসর সময় এটা দেখা গেছে যে চালায় রাখলে পরে ওই রাইট। শুনতে শুনতে অনেক কিছু কিন্তু আপনার মেমোরাইজিং হয়ে যায় ভাই, এই জন্য আর কি, বুঝছেন? এটা খুবই এফেক্টিভ আমার কাছে মনে হয়েছে আর এই কি। জন্য তো দিলাম, কিন্তু তোমরা তো দাও না। আর কারো কোনো কিছু অবজারভেশন? রিপন ভাই, ভাইয়া, ওই যে আমাদের এসে রাইটিং যেগুলো আসবে, কোন কোন টপিক হইতে পারে একটু যদি করতেন। আপনারা যদি পারেন আমার একটু 2-3 দিন একটু ছুটি নিয়ে দেন না, আমি আপনাদের পরীক্ষাটা পাশ করাই দিই। ভাই তানজিন আপা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করছে। আপনার ভাই ছুটি দেওয়া হইলো, বুঝছেন, কারণ হয়েছে কি আপনি দেখেন, আপনার ছুটি অ্যাপ্রুভ, পাস করাই দিবেন। কারণ হচ্ছে কি, এই যে ধরেন আপনি একসাথে অফিস থেকে বের হয়েছি, এসে আমি এখন আপনার কথা বলতেছি, এখন রাত বাজে 11:30, এখন ধরেন আমি এই যে এসেটা একটা কিছু করার জন্য যে সময়টা দরকার আসলে, ওই না সময়টা না, এসে লিখতে হবে না, টপিক গুলো যদি একটু করেন, টপিক গুলো একটু টপিক, বললেন। হ্যাঁ টপিক গুলো নিয়ে আমরা দেখি কালকে একটু সবাই বসবো না, টপিক গুলো কি কি আসতে পারে। তবে আপাতত মনে হচ্ছে ইনফ্লেশন একটা গুরুত্বপূর্ণ টপিক, ফাইন্যান্সিয়াল, যাদের 22 তারিখে পরীক্ষা তাদের তো আর সময় নাই। হ্যাঁ ইনফ্লেশন একটা গুরুত্বপূর্ণ টপিক, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস গুরুত্বপূর্ণ একটা টপিক। তারপরে সেন্ট্রাল ব্যাংকের উপরে একটা এসে আসতে পারে, অর্থাৎ সেন্ট্রাল ব্যাংকিং, সরি, মনিটারি পলিসি, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। ইসলামী ব্যাংক এন্ড ইসলামী ব্যাংক এবং তার ফিউচার একটা গুরুত্বপূর্ণ টপিক। এরকম আরো হয়তো টপিক থাকতে পারে, আপনাদের চিন্তা করেন, আমি ইনশাল্লাহ দেখবো না, আরো একটু দেখি কালকে ফাইন্যান্সিয়াল এসে এবং লেটার নিয়ে আমরা একটু দেখি কি করতে হ্যাঁ, পারি। মানে এসে লিখে দেওয়া থেকে কি আলাপ আলোচনা করলে তাহলে হ্যাঁ, মোটামুটি একটা ধারণা থাকতো আর কি। রাইট রাইট রাইট, ঠিক আছে। ঠিক আছে ভাই। ঠিক রিপন আছে ভাই, ভাই। হ্যাঁ ভাই, মহসিন ভাই, আপনি একটু এসে আর হচ্ছে ওই যে লেটার গুলা নিয়ে একটা ব্রিফ দিয়েন একদিন যতটুকু পারেন হ্যাঁ আর কি। এটা ইনশাল্লাহ কালকে, মানে যতটুকু পারি, আর পরশু দিনের ভিতরে আমাদের আলোচনা শেষ হয়ে যাবে। তারপর হবে শুধু আমাদের গ্রুপ, যে অফিসে ফিজিক্যাল ডিসকাশন। আর যদি হ্যাঁ, জুমে যদি দরকার লাগে আগামী শনিবারের পর থেকে আমরা যারা আছি জি আমাদের জন্য, আর আপনাদের জন্য মঙ্গলবার পর্যন্তই জুম আলোচনা কমপ্লিট, বুধ বৃহস্পতির আমরা অফিসে লং টাইম একটু স্টে করব, ঠিক আছে? জি। আমাদের সুহেল ভাই হ্যান্ড রেজ করছেন। ভাই ওই যে ওই অফেন্স গুলো কি ঠিক মতো সব বলা হয়েছিল? ওপেন গুলো তো আমি যতটুকু পারছি বলছি, এখন আমার বলায় কি কোনো কিছু বাদ পড়ছিল? মানে সোহেল না, ভাইটা বাদ পড়ছে ওই যে